কোভিড কালীন সময়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজ আমরা যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হলো প্রোগ্রামিং এসেনশিয়াল। তোমাদের কম্পিউটার তৃতীয় পর্বের কম্পিউটারের 1 নম্বর সাবজেক্ট। এটা কোড হলো 66631। আসলে আমরা আজকে প্রথম জাস্ট একটু প্রোগ্রামিং সম্পর্কে একটু মৌলিক ধারণা নিব। সেই বিষয়ে সেজন্য আমি শুরু করতেছি আমাদের আজকের ক্লাসটা। সেক্ষেত্রে আমি এই ভিডিওটি বা এই ক্লাসটি করলে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো প্রোগ্রাম ও প্রোগ্রামিং বলতে কি বোঝায়, প্রোগ্রামিং এর প্রকারভেদ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম, অনুবাদক কি এবং অনুবাদক সমূহ, অ্যালগরিদম ফ্লোচার্ট এবং দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করব আমরা, এবং সর্বশেষ একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে যে পরিকল্পনা করতে হয় সেই পরিকল্পনার ধাপসমূহ কি সে সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে কি প্রোগ্রাম ও প্রোগ্রামিং। প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো কম্পিউটার দ্বারা সমস্যা সমাধানে ব্যবহৃত নির্দেশসমূহের সমষ্টিকে প্রোগ্রাম বা প্রোগ্রামিং সফটওয়্যার বলে। সাধারণত প্রোগ্রাম বলতে কম্পিউটার ইনস্ট্রাকশন, প্ল্যানিং, ডিজাইন, উপাত্ত বিশ্লেষণ এবং পরীক্ষণকে বোঝানো হয়। মানে একটা প্রোগ্রাম বলতে কোন একটা কাজ করার জন্য সেই কাজটার যে প্ল্যানিং, ডিজাইন বা বিশ্লেষণ বা সেটাকে পরীক্ষা করা, এটাকে বলা হয় একটা প্রোগ্রাম। এখন দেখবো প্রোগ্রামের থেকে আসলে প্রোগ্রামিং। প্রোগ্রাম কি? যখন আমরা একটা কাজ করতে চাই তখন আগে ওইটার সমস্যাটা আইডেন্টিফাই করতে হয়, তারপরে সেটা সলিউশনে যেতে হয়। ঠিক প্রোগ্রামিংটা হলো সে প্রক্রিয়া। প্রোগ্রামিং কি? নির্দিষ্ট প্রক্রিয়ায় কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে পর্যায়ক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলে। প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট যে কোনো সমস্যাকে অল্প সময়ে সহজে সমাধান করা যায়। মানে কি? যে কোনো একটা সমস্যাকে কম্পিউটারের মাধ্যমে যদি আমরা সমাধান করতে চাই তাহলে সেটা যে পর্যায়ক্রমে যে সাজানোর কৌশল সেটাকে বলা হয় প্রোগ্রামিং। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ দেখব আমরা। কম্পিউটার যে সকল ভাষা ব্যবহার করে কোনো প্রোগ্রাম তৈরি করো সে সকল ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো লো লেভেল মানে নিম্ন স্তরের ভাষা, আর একটা হলো হাই লেভেল উচ্চ স্তরের ভাষা। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দুই প্রকারের, একটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তার মানে দেখা যায় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত তিন প্রকারের, যে লো লেভেলের দুই ভাগ, মেশিন লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয় মূলত 1945 সাল থেকে। বর্তমানে কয়েক শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উন্নতি ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন উন্নয়ন ঘটেছে, সংকোচন হয়েছে, পরিবর্তন হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত 6টি পর্যায়ে বিভক্ত করা যায় বা 6 জেনারেশনে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে বা মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা শুরু হয় 1945 সাল থেকে। দ্বিতীয় পর্যায়ে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা শুরু হয় 1950 সাল থেকে। তৃতীয় পর্যায়ে বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা শুরু হয় 1960 সাল থেকে। চতুর্থ পর্যায়ে বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা শুরু হয় 1970 সাল থেকে। আর পঞ্চম পর্যায়ে বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সবসময় বেশিরভাগ ইউজ করি, 1980 পর থেকে প্রোগ্রামিং এর অভাবনীয় উন্নয়ন হয়, যেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রচুর কাজ করা হয়। আর ষষ্ঠ পর্যায়ে যেটা এখন চলতেছে 2000 সালের পর থেকে, 6th জেনারেশন বা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কম্পিউটার আমাদের কথা বুঝতে পারে, যেমন অ্যাপেলের সিরি, মাইক্রোসফটের কর্টানা, এগুলা এর উদাহরণ হিসেবে বলা যায়। এরপর আসো অনুবাদক কি এবং অনুবাদক সমূহ। অনুবাদক আমরা নর্মালি জানি অনুবাদক এর বাংলা শব্দ, ইংরেজি যদি বলা হয় তাহলে এটাকে বলা হয় ট্রান্সলেটর। ট্রান্সলেটর কি? যে সকল প্রোগ্রাম ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত সোর্স প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় সেসব প্রোগ্রামকে অনুবাদক বা ট্রান্সলেটর বলা হয়। সাধারণত অনুবাদক তিন প্রকার। আমরা একটু পেছনে যাই, যে আমরা জানি সবাই যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কিছু নিয়ে কাজ করতে পারে না, এটা আমরা সবাই জানি। তাহলে আমি যখন লিখতেছি ইন্টিজার a = 10, এটা তো একটা ইংরেজি ওয়ার্ড, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার কিভাবে প্রসেস করবে?
এর জন্য তৈরি হয়েছে অনুবাদক বা ট্রান্সলেটর। যে আমরা যখন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো প্রোগ্রাম লিখবো, সেটাকে কম্পিউটারের বা মেশিনের ভাষায় রূপান্তর করে দেওয়া হবে। এই জন্য ব্যবহার করা হয় অনুবাদক বা ট্রান্সলেটর। আমরা এখানে 3 ধরনের ট্রান্সলেটর ব্যবহার করি। একটা কি অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার কি নামে দেখে বোঝা যাচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত বিভিন্ন ইনস্ট্রাকশন বা নেমোনিককে যখন মেশিন ল্যাঙ্গুয়েজ 0-1 এ প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অ্যাসেম্বলার। ঠিক আছে। এরপরে 2 নম্বর কি কম্পাইলার। কম্পাইলার কি করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত বিভিন্ন সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। আবার ইন্টারপ্রেটার একই কাজ করে, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেসব আমরা প্রোগ্রাম লিখি বা তৈরি করি সেগুলোকে কম্পিউটার প্রসেসের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। কম্পাইলার ইন্টারপ্রেটার একই রকমের কাজ করে, কিন্তু দুইটার মধ্যে একটা বেসিক তফাৎ বা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো কম্পাইলার একটা প্রোগ্রাম, ধরো 10 লাইনের একটা প্রোগ্রাম আমরা তৈরি করেছি, কম্পাইলার কি করবে? এই 10 লাইনের প্রোগ্রামটাকে একবারে কম্পাইল করে, মানে একবারে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেবে। কিন্তু ইন্টারপ্রেটার কি করবে? 10 লাইনকে প্রতিবারে এক লাইন করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। 10 লাইনকে কিন্তু একবারে রূপান্তর করবে না, প্রতিবারে এক লাইন করে। এটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে বেসিক পার্থক্য, সবাই মনে রাখবে। এবার আসে অ্যালগরিদম। অ্যালগরিদম কি? অ্যালগরিদম হলো কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। মানে আমরা একটা প্রোগ্রাম যে সলভ করব, এই প্রোগ্রাম সলভ করার যে ধাপ তৈরি করব, সেই ধাপগুলো যখন লিখিত আকারে প্রকাশ করব তখন তাকে বলা হবে অ্যালগরিদম। অ্যালগরিদম কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি প্রোগ্রাম লেখার জন্য ইংরেজি বা অন্য কোনো ভাষায় লিখিত সিদ্ধান্ত সমূহ, মানে আমি বাংলা ভাষায় লিখতে পারি, ইংরেজিতে লিখতে পারি বা অন্য যে কোনো ভাষায় ধাপ আকারে লিখতে পারি, এটা কিন্তু প্রোগ্রাম না। অ্যালগরিদম লেখার জন্য কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়, তার মধ্যে 6টা বেশি করে তোমাকে ফলো করতে হবে। সেগুলো হলো কি? নির্দিষ্টতা। তার মানে অ্যালগরিদম নির্দিষ্ট হতে হবে, তুমি কিসের উপরে অ্যালগরিদম লিখতে চাও। যেমন সমস্যা হলো তোমার হাতে কি আছে, যে ফ্যাক্টরিয়াল নির্ণয় করার জন্য একটা অ্যালগরিদম তৈরি করো, তাহলে আগে তোমাকে নির্দিষ্টতা হতে হবে যে কি জিনিস তুমি তৈরি করতে চাও। এরপরে কার্যকরী, তুমি যে অ্যালগরিদমটা তৈরি করবা সেটা আসলে কার্যকর কিনা, সেটা প্রয়োজন লাগছে কিনা, সেটা হলো তোমাকে দেখতে হবে। 3 নম্বর আছে ইনপুট। এই অ্যালগরিদমের ইনপুট কি হবে সেটা তোমাকে দেখতে হবে। 4 নম্বর সমাপন, মানে অ্যালগরিদমটা তোমাকে শেষ করতে হবে, অবশ্যই অ্যালগরিদম শেষ করতে হবে। 5 নম্বরে আছে কি প্রয়োগ, অ্যালগরিদমের প্রয়োগ থাকতে হবে, যে কোথায় প্রয়োগ করবে তুমি। 6 নম্বরে কি আউটপুট, অ্যালগরিদমের ইনপুট থাকলে অবশ্যই তার একটা আউটপুট থাকবে, এটা আমরা জানি। এরপর আসো ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট ঠিক অ্যালগরিদমের মতোই, তবে একটু ভিন্ন। ফ্লো চার্ট বোঝা যাচ্ছে যে একটা প্রবাহ চিত্র, ফ্লো চার্টের বাংলা হলো প্রবাহ চিত্র। তার মানে কোনো সমস্যা সমাধানের যে যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের, আগে বলছিলাম লিখিত রূপকে অ্যালগরিদম বলে, এখন বলবো চিত্রভিত্তিক রূপকে ফ্লো চার্ট বলে। তার মানে যখন একটা সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধাপ তৈরি করব, সেটাকে যখন চিত্র আকারে প্রকাশ করব তখন তাকে বলা হবে ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট তৈরি করার জন্য নির্দিষ্ট কতগুলো সিম্বল বা প্রতীক রয়েছে, সিম্বল বা প্রতীক রয়েছে। এই ফ্লো চার্টকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো সিস্টেম ফ্লো চার্ট, আর একটা হলো প্রোগ্রাম ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট কি? একটি সিস্টেমের ডাটার প্রবাহ, মানে ডাটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে প্রক্রিয়াকরণ হচ্ছে, এই প্রবাহ বা প্রক্রিয়াকরণের প্রবাহ প্রদর্শনকারী চার্টই হলো সিস্টেম। মানে ডাটা কিভাবে কাজ করছে বা কোন দিকে যাচ্ছে, এই প্রবাহ, এটা যে চার্টের মধ্যে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সিস্টেম ফ্লো চার্ট। কোন একটি সংস্থা বা কোন একটি অফিসে পুরো ধারাবাহিক চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে বলা হবে সিস্টেম ফ্লো চার্ট। তাদের কাজকে যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তবে তাকে বলা হবে সিস্টেম ফ্লো চার্ট। আর প্রোগ্রাম ফ্লো চার্ট কি? কোনো একটা প্রোগ্রাম লেখার পূর্বে আমরা যে কাজগুলো করে থাকি চিত্রের মাধ্যমে, যে ধাপগুলো লিখে থাকি, সেটাকে বলা হবে প্রোগ্রাম ফ্লো চার্ট। আমরা কম্পিউটার প্রোগ্রামিং করার সময় সাধারণত প্রোগ্রাম ফ্লো চার্টই বেশি ব্যবহার করে থাকি। এখন আসো, আমি বলেছিলাম একটা যে ফ্লো চার্টের কিছু সিম্বল বা প্রতীক আছে, আমরা এখন দেখি সিম্বল বা প্রতীকগুলা। প্রথম আছে দেখো স্টার্ট বা এন্ড। এই চিত্রের মাধ্যমে আমরা স্টার্ট মানে অ্যালগরিদমের শুরু অথবা ফ্লো চার্টের শুরু অথবা শেষ করব। তারপরে 2 নম্বরে আছে দেখো ইনপুট অর আউটপুট। 2 নম্বর চিত্রের মাধ্যমে আমরা অবশ্যই
ইনপুটও নিতে পারবো, আবার আউটপুটও করতে পারবো। 3 নম্বর চিত্রের মাধ্যমে আমরা কি করবো, এটাকে প্রসেস করবো, মানে প্রোগ্রামটা মূল প্রক্রিয়াকরণের কাজ করবো। 4 নম্বর যে চিত্রটা আছে এটাকে বলা হয় ডায়মন্ড। এটার মাধ্যমে আমরা ডিসিশন মেকিং এর কাজ করবো। কি করবো? ডিসিশন মেকিং, মানে সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত সমূহ এখানে বাস্তবায়ন হবে। যেমন ইফ এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি, মানে কি, এটা সিদ্ধান্ত নিচ্ছি যে এ বি সে বড় কিনা। সে সকল ক্ষেত্রে এই ডিসিশন মেকিং এই সিম্বলটা ব্যবহার করা হবে। এরপরে কানেকশন, প্রোগ্রাম শেষ করার পরে যদি প্রোগ্রামের 3টা কন্ডিশন থাকে, ওই কন্ডিশন গুলো শেষ করার পরে যখন ওই 3টাকে এক জায়গায় এসে শেষ করে দিব, তখন তাকে বলা হবে কানেকশন। এর জন্য এই কানেকশন সিম্বল ব্যবহার করা হয়, মানে সার্কেল। আর সকল কিছুকে যুক্ত করার জন্য ফ্লো লাইন বা প্রবাহ কি বলে রেখা ব্যবহার করা হয়। এই 6টা সিম্বলই মূলত ফ্লোচার্টে খুব বেশি ব্যবহার করা হয়। এখন আসলে আমরা বলেছিলাম যে 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের একটা অ্যালগরিদম এবং একটা ফ্লোচার্ট আমরা তৈরি করব। দেখি কিভাবে হয়। প্রথম হলো অ্যালগরিদম। আমাদের বলছিলাম যে অ্যালগরিদম কি, কোনো সমস্যা সমাধানে যৌক্তিক ক্রম অনুযায়ী, মানে যুক্তিযুক্ত যেটা দিতে হবে, যে ধাপটা আমার কাজে লাগবে সেই ধাপ সময় ক্রম অনুযায়ী, মানে সিরিয়াল 1 2 3 4 5 এরকম ক্রম অনুযায়ী ধাপ সময় লিখিত রূপকে বলা হয় অ্যালগরিদম। আমরা বলছিলাম যে আমরা কি করব, প্রথমে প্রোগ্রাম শুরু করতে হবে, অ্যালগরিদম শুরু করতে হবে। তাহলে ধাপ নাম্বার 1 আরম্ভ বা স্টার্ট। ধাপ নাম্বার 2 দুইটি সংখ্যার যোগফল, তাহলে আমরা সেই দুইটি সংখ্যা ইনপুট নিব। এ ও বি নামে আমরা দুইটি সংখ্যা নিয়েছি, ইনপুট দুটি সংখ্যা এ ও বি ইনপুট নেওয়া। 3 নম্বর ধাপ দুটি সংখ্যা যেহেতু যোগফল, তাহলে ইনপুট যেহেতু নিয়েছি, তাহলে কি করতে হবে, এবার এটাকে প্রসেস করতে হবে। এ ও বি এর যোগফল সামে রাখা, সাম সমান এ প্লাস বি। 4 নম্বর ধাপ সামকে আউটপুট বা ডিসপ্লে করা, সামকে আউটপুট বা ডিসপ্লে করা। 5 নম্বর ধাপ হলো শেষ। তাহলে এখানে কাজ হচ্ছে মাত্র 3টা ধাপে, কিন্তু 1 নম্বর ধাপ এবং 5 নম্বর ধাপ কিন্তু জাস্ট শুরু এবং শেষ করা। যেমন আমরা বলেছিলাম অ্যালগরিদমের যে কিছু শর্ত আছে, তার মধ্যে বলেছিলাম যে শুরু করতে হবে, সমাপন থাকতে হবে, ইনপুট থাকতে হবে, আউটপুট থাকতে হবে, তার একটা প্রক্রিয়া উদ্দেশ্য থাকতে হবে, তার একটা কি বলে কি তোমার হলো যে উদ্দেশ্য থাকতে হবে আর কি। তাহলে আমার এখানে উদ্দেশ্য হলো দুটো সংখ্যা যোগফল করা। এখানে ইনপুট আছে এবি, আউটপুট আছে সাম, শুরু আছে শেষও আছে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যালগরিদম। এখন যদি আমরা এই অ্যালগরিদম অনুযায়ী ফ্লোচার্ট তৈরি করি, তাহলে আমরা ফ্লোচার্টের চিত্র অনুযায়ী যে শুরুর ধাপ 1 নম্বর ধাপ আমরা এখানে দিব কি স্টার্ট, দিব স্টার্ট সিম্বলের মধ্যে লিখলাম স্টার্ট। 2 নম্বর ধাপে দুটি সংখ্যার ইনপুট নেওয়া, লিখলাম এখানে ইনপুট সিম্বল অনুযায়ী ইনপুট এ বি, ইনপুট এ বি। 3 নম্বর ধাপ বলেছিলাম কি এ ও বি এর যোগফল সামে রাখা, সাম সমান এ প্লাস বি, সাম সমান এ প্লাস বি। 4 নম্বর ধাপ কি বলছিলাম, সামকে আউটপুটে ডিসপ্লে করা, আউটপুট সাম, আউটপুট সাম। 5 নম্বর ধাপে ওই স্টার্টের মতো একই সিম্বল এন্ড, কারণ আমি বলেছিলাম শুরুতেই স্টার্ট এন্ড একই সিম্বল হবে, ইনপুট আউটপুট একই সিম্বল হবে। দেখো তোমরা স্টার্ট এবং এন্ডের সিম্বল দেখো, ইনপুট আউটপুট সিম্বল দেখো, দুটো কিন্তু এক। শুধু প্রক্রিয়াকরণ যেখানে মূল কাজটা হবে সাম সমান এ প্লাস, সেটাই কিন্তু রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, আরো অনেক অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আছে। এখন আমরা দেখব যে একটা প্রোগ্রাম পরিকল্পনা করতে কি কি ধাপের প্রয়োজন হয়। আমরা দেখব যে একটা প্রোগ্রাম যদি তৈরি করতে চাই, তাহলে সেই প্রোগ্রামটা তৈরি করতে গেলে আমাদের কি কি ধাপ অনুসরণ করতে হয়। এক বড় একটি প্রোগ্রাম তৈরি করার পূর্বে প্রোগ্রাম তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই পরিকল্পনাকে বলা হয় প্রোগ্রাম প্ল্যানিং। প্রোগ্রাম প্ল্যানিং, প্রোগ্রাম প্ল্যানিং এর যে ধাপ আছে, ধাপগুলো আমরা একটু দেখি। প্রথম হলো সমস্যা চিহ্নিত করা, 2 নম্বরে সমস্যা বিশ্লেষণ, 3 নম্বরে প্রোগ্রামের ইনপুট ও আউটপুট নির্ধারণ, 4 নম্বরে প্রোগ্রামের অ্যালগরিদম উন্নয়ন করা, 5 নম্বরে প্রোগ্রামের ফ্লোচার্ট তৈরি করা, 6 নম্বরে প্রোগ্রামের ভাষা নির্বাচন করা, 7 নম্বরে প্রোগ্রাম রচনা করা, 8 নম্বর প্রোগ্রাম কম্পাইল করা, 9 নম্বরে প্রোগ্রাম পরীক্ষণ ও সংশোধন, 10 নম্বরে ডকুমেন্টেশন, 11 নম্বরে ইনস্টলেশন, 12 নম্বরে রক্ষণাবেক্ষণ। আমরা একটু ডিটেইলস প্রথমে হচ্ছে সমস্যা চিহ্নিত করা।
আমি কি সমস্যার সমাধান করতে চাই প্রথমে আমাকে সেটা চিহ্নিত করতে হবে। যেমন আমরা একটু আগে একটা অ্যালগরিদম তৈরি করলাম, তারপর ফ্লোচার্ট তৈরি করলাম, সেখানে কি বলা ছিল যে দুইটি সংখ্যার যোগফল কিভাবে করতে হবে। তা আমরা প্রথমেই চিহ্নিত করলাম যে আমাদের সমস্যা হলো কি, দুইটি সংখ্যা যোগফল নির্ণয় করা, এটা হলো আমার সমস্যা। তাহলে আমরা সমস্যা চিহ্নিত করে ফেললাম। এখন আসো 2 নম্বরে সমস্যার বিশ্লেষণ। এখন বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ মানে কি, বিস্তারিত বলতে হবে। তাহলে এই বিস্তারিত কি বলবো, দুইটা সংখ্যা যদি আমরা যোগফল করতে চাই তাহলে আমাকে দেখতে হবে দুইটা সংখ্যার জন্য কি কি কাজ করা লাগতে পারে। তাহলে এখানে আমার দুটো সংখ্যা লাগবে, ওই দুটো সংখ্যা যোগ করে রাখার জন্য একটা ইনপুটও লাগবে। খুব ছোট্ট একটা বিশ্লেষণ হয়ে গেল। এটা হলো সমস্যার বিশ্লেষণ। 3 নম্বরে প্রোগ্রামে ইনপুট আউটপুট নির্ণয়। তাহলে কি করতে হবে, এখন এ ও বি অথবা নাম্বার 1 নাম্বার 2 নামে দুইটা ইনপুট নির্ণয় করলাম, আর আউটপুট কি হবে, দুইটাকে যোগ করে একটার মধ্যে রাখা, সেটা সামেশন হতে পারে অথবা স্থান নাম হতে পারে। তাহলে প্রোগ্রামের ইনপুট কি হবে এবং আউটপুট কি হবে সেটা আমরা জানলাম। ইনপুট হলো যেটা আমরা কম্পিউটারে প্রবেশ করাই, আর আমাদের সেই মানটা নিয়ে বা ইনপুটটা নিয়ে কম্পিউটার প্রোগ্রাম প্রসেস করে যেটা দেয় সেটা হলো আউটপুট। এরপরে যখন ইনপুট আউটপুট নির্ধারণ করা হয়ে যাবে তখনই অ্যালগরিদম উন্নয়ন করবো, মানে একটা অ্যালগরিদম তৈরি করবো যে এটা আসলে কি কি ধাপে হবে। অ্যালগরিদম কি, প্রোগ্রাম পরিকল্পনা ধাপ সময় লিখিত রূপকে অ্যালগরিদম বলা হয়। তো একটা আগে অ্যালগরিদম তৈরি, আমরা একটু আগে অ্যালগরিদম তৈরি করেছি, ধাপ 1 ধাপ 2 ধাপ 3 4 5 এভাবে একটা অ্যালগরিদম তৈরি করবো। এরপর কি করবো, ওই অ্যালগরিদম দেখে দেখে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করবো, যেটা একটু আগে আমরা তৈরি করেছি। ফ্লো চার্ট তৈরি করার পরে আমাদের কাজ হবে প্রোগ্রামে ভাষা নির্বাচন করা, মানে প্রোগ্রামটা কোন ভাষায় লিখবো, সিতে লিখবো, সি প্লাস প্লাস লিখবো, জাভায় লিখবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে লিখবো, নাকি অন্য কোনো প্রোগ্রামে লিখবো, সেটার জন্য আমাকে নির্বাচন করতে হবে। এটাকে বলা হয় প্রোগ্রামের ভাষা নির্বাচন। এরপরে ভাষা নির্বাচন যখন হয়ে যাবে তখন আমি প্রোগ্রাম রচনা করা শুরু করে দিব, প্রোগ্রাম রচনা করা শুরু করে দিব। এরপরে কি করবো, প্রোগ্রাম রচনা যখন হয়ে যাবে তখন প্রোগ্রাম রানিং অপশনে যাবো। আর রানিং যাওয়ার আগে প্রথম ধাপ হলো কম্পাইল করা। কম্পাইল করা মানে কি, কোনো ভুল টুল আছে কিনা প্রোগ্রামের মধ্যে সেটাকে চেক করা। যখনই প্রোগ্রামের কম্পাইল করা হবে তখনই কিন্তু প্রোগ্রাম পরীক্ষণ সংশোধনে চলে যাবে। মানে প্রোগ্রাম কম্পাইল করার পরই আমাদের কি হবে, প্রোগ্রাম কম্পাইল করলেই সাথে সাথে যদি কোনো ভুল থাকে, ভুল নাও থাকে তাহলে একটা মেসেজ দিবে, যদি ভুল থাকে তাহলে আমরা সংশোধন করব। এই প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেই ভুলকে বলা হয় বাগ, বাগ মানে ত্রুটি। আর এই ত্রুটি সংশোধনের প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং, মানে ত্রুটি সংশোধন করা। যখন প্রোগ্রাম পরীক্ষণ সংশোধন হয়ে গেল তখন আমরা কি করবো, এখন প্রোগ্রামের ডকুমেন্টেশন করবো। ডকুমেন্টেশন কি, যে আমি একটা কোনো কাজ করেছি সেই কাজটা পেপার ওয়ার্ক করতে হবে, সেটা অবশ্যই লিখিত রূপে রাখতে হবে, নাহলে ভবিষ্যতের জন্য তুমি সেটা, তুমি যে কি কাজ করেছিলে বা কিসের উপরে কাজ করেছিলে সেটা কিন্তু কোনো ডকুমেন্টস না থাকবে না। এজন্য অবশ্যই তোমার যে কোনো কাজ করার পরে, যে কোনো প্রোগ্রাম করার পরে সেটা ডকুমেন্টেশন তৈরি করতে হবে, সেটা হার্ড কপি হোক সফট কপি হোক। এই ডকুমেন্টেশন যখন হয়ে যাবে বা ওই প্রোগ্রামটা চালানোর জন্য কি কি জিনিস দরকার হতে পারে, তোমার কি রকম কনফিগারেশন লাগতে পারে কম্পিউটারের, বা তোমার হলো গ্রাফিক্সের বা র্যামের কি কনফিগারেশন লাগতে পারে টোটালি আর কি, সেটা সম্পর্কিত সকল কিছু ডকুমেন্টেশন থাকবে। তার মানে একটা ম্যানুয়াল, ওই প্রোগ্রামটা পরিচালনা করা একটা ম্যানুয়াল হলো ডকুমেন্টেশন। এরপরে ইনস্টলেশন, ওই প্রোগ্রামটাকে তুমি ইনস্টলেশন নিয়ে যাবে, ইনস্টলেশন করা হয়ে যাবে, তুমি তোমার মতো প্রোগ্রামটা ব্যবহার শুরু করতে পারো। সর্বশেষ কি, রক্ষণাবেক্ষণ, এটা ভবিষ্যতের জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং প্রোগ্রাম আমরা জানি দিন যত দিন যায় বাই মানে কি বলে ডে বাই ডে এটাকে কি হয়, উন্নয়ন ঘটাতে হয়। আজকে একটা নতুন তৈরি করলাম, কয়দিন পরে কিন্তু ওইটার কোনো না কোনো ফিচারকে করতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে, কোনো না কোনো ফিচারকে চেঞ্জ করতে হবে। এই জন্য তোমার হলো এই রক্ষণাবেক্ষণের কাজটা খুব গুরুত্ব সহকারে করে থাকতে হয় আমাদেরকে, যাতে ভবিষ্যতে আমরা এই সফটওয়্যারটা বা প্রোগ্রামটাকে যে কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন করতে পারি। এই জন্য কোথাও প্রিজার্ভ করে রাখতে হয়। এই মোটামুটি আজকের মতো আমাদের যে টপিক ছিল প্রথম চ্যাপ্টারের, সেই টপিক সম্পর্কে আমাদের ওখানে যে টপিক গুলো ছিল সেগুলো আমরা মোটামুটি কভার করলাম। এখন তোমাদের